আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যস্ত রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের কোরবানির খাসি। আলহামদুলিল্লাহ, আমার কেনা জীবনের প্রথম কোরবানির পশু এটা। বাবার বাড়ি যখন ছিলাম সারা জীবন বাবাকে কোরবানি দিতে দেখেছি। তারপরে যখন শ্বশুরবাড়ি আসলাম হাজব্যান্ডকে কোরবানি দিতে দেখেছি। কোনোদিন ভাবিনি যে আমার এতটুকু সামর্থ্য হবে যে আমি সম্পূর্ণ নিজের টাকায় কোরবানি দিতে পারবো। অনেকের কাছে এটা খুবই সামান্য মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে আমার জীবনের একটা অসাধারণ অনুভূতি। আর এটা শুধুমাত্র পরম করুণাময় আল্লাহর রহমতেই হয়েছে। আর তার সাথে সাথে তোমাদের ভালোবাসা তো অবশ্যই আমার সাথে আছে। আমার জন্য দোয়া করো বন্ধুরা, আমি যেন এইভাবে সুস্থ থাকতে পারি এবং পরিশ্রম করতে পারি, এবং সামনের বছর যেন আমি এর চেয়েও বড় কোরবানি দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, খাসি কেনার দায়িত্ব দিয়েছিলাম আমার ছোট ভাইকে। ও খাসিটা কিনে আমার মায়ের বাড়ি বেশ কিছুদিন, প্রায় 2-3 দিন ও নিজে এটার যত্ন করেছে, এবং ঠিক ঈদের আগের দিন এই যে দুপুরবেলা আমাকে খাসিটা দিয়ে গেছে। কারণ আমার বাসায় খাসিটা রাখার মতো তেমন কোনো জায়গা নাই। তো যাই হোক বন্ধুরা, মায়ের বাড়িতেও যত্নেই ছিল। আর আমার মায়ের বাড়ি বেশি দূরে না, আমার বাসা থেকে সিএনজিতে গেলে আধা ঘন্টার রাস্তা। অতএব কোনো ব্যাপার ছিল না, ভালোই হয়েছে আমার জন্য। তো আজকে আমার এমনিতেই একটু রান্নাটা দেরি হয়ে গেছে, কারণ বাজারে গিয়েছিলাম, অনেক কাজ করেছি। এখন আমি দৌড় দিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। চুলায় দুধ দিয়ে চলে গিয়েছি খাসির কাছে, যে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, ছোটো ছেলে অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছে, বেশি দুধ পড়েনি। আর এই যে কাটাকাটি কিছু করে নিয়েছি, আর বাকি যা লাগে সেটা পরবর্তীতে আমি কাটবো। কালকে যেহেতু কোরবানি, আর এইদিকে আমার রান্নাঘরের অবস্থা খুবই বাজে। বললামই তো, বাজারে গিয়েছিলাম, অন্যান্য কাজ যেহেতু করেছি, অতএব রান্নাঘরটা এখন গোছাতে পারিনি। এখন সব কিছু আমি গুছিয়ে নিব এবং একটু রান্নাটাও করে নেব। যদিও দুপুরের রান্না আমার এখনও হয়নি, কিন্তু খাবার দাবার ফ্রিজে যা ছিল গরম করে সবাই অলরেডি একটু খাওয়া হয়ে গেছে। অতএব রান্না একটু দেরি হলেও টেনশন নাই। এখন আমি চুলা মুছে নিব, তারপরে হচ্ছে আগে রান্নাটা করে নিই, তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করে নেব। শাশুড়ি আম্মাকে এখন গোসলের জন্য গরম পানি দিতে হবে। যদিও এখন গরমের দিন, তারপরেও আমার ঠান্ডার সমস্যা আছে। ডাক্তার বলেছে কখনোই তাকে ডিরেক্ট পানি দিয়ে গোসল করানো যাবে না, মানে মেশিন থেকে পানি তুলে সেই ঠান্ডা পানিটা দিয়ে তাকে গোসল করানো যাবে না। অতএব একটু গরম পানি মিশিয়ে দিয়ে তারপরে আম্মাকে গোসল করাতে হয়। তো আমি গরম পানিটা আম্মাকে দিয়ে আসলাম। আম্মা নিজে নিজে গোসল করতে পারে, তবে বেশি সমস্যা হলে আমি নিজে গোসল করিয়ে দিই। তবে মাশাআল্লাহ উনি এখন সুস্থ আছেন। আর এদিকে দেখো বন্ধুরা, আদা রসুন আমি কেটে কুচি কুচি করে রেখেছি। এগুলো ব্লেন্ডার করতে হবে, কালকে যেহেতু কোরবানি। আমাকে আজকে দুপুরে এবং রাতের মধ্যে অনেক কিছু গুছিয়ে নিতে হবে। এদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এই মাছটা আমি ঢ্যাঁড়স আলু দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করব। আমার শাশুড়ি আম্মার এটা প্রিয় খাবার। এটার অলরেডি এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। গরুর দুধ মিশিয়ে রেখে দিলাম, এখন আমি রান্নায় চলে যাচ্ছি। সুন্দর করে হিজাব দিয়ে চুলটাকে বেঁধে নিয়েছি, যাতে রান্নার সময় খাবারে চুল না পড়ে। তোমরা তো জানোই রান্নার ভিডিওতে এই জন্য আমার এইভাবে হিজাব পরা থাকে। অনেকেই ভুল বোঝো যে তুমি এক সময় হিজাব পরো, তুমি আরেক সময় হিজাব পরো না। আসলে না, আমি সবসময় হিজাব ক্যারি করি না। তবে রান্নার সময় বা বেশি কাজ যখন আমি করি তখন চুলটা বেঁধে রাখি। এভাবে কাজ করতে আমার ভালো লাগে, ঝামেলা মনে হয় না, চুলটাও নোংরা কম হয়, সেই জন্য আমি এভাবে কাজ করি। তো এখন আমি যেটা করছি সেটা হলো মাছগুলোকে একটু ভেজে নেব। সেখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ, মানে যা দিতে হয় আর কি, দিয়ে এখন মাছগুলোকে আমি ভেজে নেব। ছোট ছেলে খাসি পেয়ে তো মহা খুশি। ওকে বলেছি তুমি সবসময় ওর দেখাশোনা করবে। এখনও ও খাসিটার সাথে খেলা করতেছে, ওকে পাতা খাওয়াচ্ছে, মজা করতেছে আর কি। আর আমি এই ফাঁকে এখন রান্নাগুলো শেষ করে নিব। আমি এখন আমার ওই সকল দর্শকদের কৃতজ্ঞতা জানাচ্ছি যারা কোরবানি ঈদের আগেই আমাকে স্মরণ করিয়ে দিয়েছো, আপু সুন্দর করে পুরো কোরবানি ঈদের ব্লগটা তুমি করবা, আমরা কিন্তু দেখব। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এইভাবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তোমরা দেখো, দেখেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই। তো রান্না করতে করতে আবার দৌড়ে চলে গেলাম আমি খাসির কাছে, যে দেখি সে বসে আছে। তো একটু ভাত নিয়ে গেলাম। খুব শান্ত খাসিটা, খুব একটা খেতে চাচ্ছে না। আসলে কোরবানির পশুরা তো বুঝতে পারে যে আসলে তাদের সাথে কি হবে, সেই জন্য তাদেরও কিন্তু মনটা খারাপ থাকে। তারপরেও একটু চেষ্টা করছি যে অল্প অল্প করে যেন ওকে একটু খাওয়ানো যায়, যাতে ও দুর্বল না হয়ে পড়ে আর কি। খাবার এবং পানি যা যা লাগে আমি ওর সামনে দিয়ে এখন আমি চলে যাব আবার রান্নাঘরে। সব সময় ক্যামেরা ধরে কাজ করাটা আসলে অনেক কঠিন, তারপরেও এটাই যেহেতু এখন আমার পেশা, এটা আমাকে করতেই হবে। কোনোভাবেই মনের জোর হারালে চলবে না। তো বন্ধুরা, আবার চলে আসলাম রান্নাঘরে। এখন বাকি কাজগুলো আমি করে নেব, মানে রান্নাটা কমপ্লিট করে নিব আর কি।
ভাজা মাছ তুলে রেখে মশলা ভুনিয়ে নিয়েছি। এখন আমি এখানে আলু দিলাম। আলুগুলো ভুনানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। যখন পানিতে বলক এসে গেছে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার কিছুক্ষণ পরেই আমি ওপরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে ঢেকে দেব মিডিয়াম আঁচে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। এরই মধ্যে যেহেতু ঢ্যাঁড়সগুলো কচি, ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই যে বন্ধুরা ঢাকনাটা তুললাম, দেখাই যাচ্ছে ঢ্যাঁড়সগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে আমি এর ভেতরে দিয়ে দিলাম ধনেপাতা। এটা আমি ঘ্রাণের জন্য দিয়েছি, যার পছন্দ না সে নাও দিতে পারো। অন্য চুলায় কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি ভাতটা হয়ে গেছে। এখন ঢেকে আসতে দিলেই ভাতটা কমপ্লিট হয়ে যাবে। ভাত প্রায় হয়েই গেছে। আর এই দিকে আমার ঢ্যাঁড়স দিয়ে মাছ রান্নাও হয়ে গেছে। বাস আমি এটাকে এখন ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিব। রান্না যেহেতু শেষ, এখন আমি চলে যাব বাসনগুলো মাজতে। রান্নাঘরের অবস্থা খুবই বাজে ছিল, আমি দেখিয়েছি। তো বন্ধুরা চলে আসলাম বাসন মাজার জন্য। তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। অনেকেই আমাকে বলো, আপু তোমার এত বড় একটা সংসার, তুমি একা নিজ হাতে এত কাজ করো, শাশুড়ির সেবা যত্ন, সবার রান্না বান্না, তোমার তো অনেক কষ্ট হয়, তো তুমি একজন কাজের মানুষ বা হেল্পিং হ্যান্ড রাখলেই তো পারো। তো বন্ধুরা অলরেডি একজন ছুটা মানুষ রেখেছি, যেমন ঘরটা মুছে দেওয়া বা কাপড়টা ধুয়ে দেওয়া, এই ধরনের একটা মানুষ আমি রেখেছি। কিন্তু বোঝই তো, সামর্থ্য অনুযায়ী কিন্তু মানুষ নিতে হয়। তোমাদের ভালোবাসায় যেহেতু আজ এ পর্যন্ত এসেছি, আজকে আমি কোরবানি দেওয়ার মতো পরিস্থিতি আমার হয়েছে। একজন সাহায্যকারী হেল্পিং হ্যান্ড অল্পক্ষণের জন্য আসে, অল্প সময়ের জন্য আসলেও আমি নিতে পেরেছি। তো তোমাদের দোয়া এবং ভালোবাসা থাকলে এবং আল্লাহ তাআলার ইচ্ছা যদি থাকে, তাহলে অবশ্যই আমি ভবিষ্যতে কিন্তু একটা পার্মানেন্ট মানুষ রাখতে পারবো। ততদিন দোয়া করো আমি যেন সুস্থ থাকি, আর এইভাবেই যেন তোমাদের সামনে পরিশ্রম করে ভালো ভালো কাজগুলোকে প্রেজেন্ট করতে পারি। সবেমাত্র আমার ইউটিউব চ্যানেলটা এখন দাঁড়িয়ে যাচ্ছে। আমার পেজগুলো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে কিন্তু বড় হচ্ছে। ধীরে ধীরে আমার সব কিছুই হবে যদি তোমরা আমার পাশে থাকো, এবং পরম করুণাময় আল্লাহ তাআলা যদি আমার কপালে লিখে রাখে, তাহলে অবশ্যই আমার দিন ফিরবে। আর এখনও আমি যেমন আছি, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। আমার চাহিদাগুলো খুবই ছোট, আমি বেশি কিছু চাই না। শুধু এতটুকুই চাই, আমার যেন 2 ছেলেকে আমি সঠিকভাবে মানুষের মতো মানুষ করতে পারি, আর ভবিষ্যতে যেন কারো ওপর আমাকে নির্ভরশীল নাও হতে হয়। আর আমার হাজব্যান্ডও মানুষটা অনেক ভালো, সে আমাকে অনেক উৎসাহ দিচ্ছে। আমার বড় ছেলে এবং আমার হাজব্যান্ড, তারা আমাকে অবশ্যই উৎসাহ দেয় প্রতিটা কাজে, কিন্তু ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করে না। এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ তারা আমাকে সাপোর্টটা তো ঠিকই দিচ্ছে। এখন আমি আমার শাশুড়ি আম্মার জন্য খাবার নিয়ে যাচ্ছি। উনার এই রান্নাটা খুবই পছন্দ। এইরকম একটু ঢ্যাঁড়স দিয়ে তরকারি এবং টেলটেলে ঝোল, এইরকম তরকারি বৃদ্ধ মানুষ তো খেতে খুব পছন্দ করে। আম্মা, এই যে আপনার ঢেঁড়সের প্রিয় তরকারি, মাছ দিছি, আলু, তারপর ঢেঁড়স। আচ্ছা আচ্ছা আপনার তো পছন্দ, হ্যাঁ। খান। আম্মা আর কিছু দিব? না কিছু লোক না, বিসমিল্লাহ। কেমন হয়েছে স্বাদ। ঢেঁড়স? দেখেন তো সিদ্ধ হয়েছে নাকি, দেখেন একটু চাপ দিয়ে দেখেন। একদম সোজা আপনার তো ঢেঁড়সের তরকারি পছন্দ। আমার পছন্দ। আচ্ছা খান। আচ্ছা তুমি খাও গা। হ্যাঁ খাবো। আবার দৌড় দিয়ে বাইরে আসলাম ছাগলটাকে দেখার জন্য ও কেমন আছে। আমার ছোট ছেলে এবং ইনি এই দুজন মিলে অনেক খেলাধুলা করেছে, পাতা টাতা ফেলে একাকার অবস্থা। তো যাই হোক, তারপরেও ওরা দুজন মজা করছে, এটা দেখতে আমার অনেক ভালো লেগেছে। ওই সময় আমি আসলে ক্যামেরায় একটু বন্দি করব, আমার একটুও মনে ছিল না অন্য কাজ করতে, যে দুজন এত মজা করছিল, আমার আসলে ভিডিও করা উচিত ছিল। যাই হোক, একটু মেঘলা মেঘলা ভাব। কালকে বৃষ্টি হলে কোরবানি দিতে অনেক কষ্ট হবে। আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন কালকে বৃষ্টি না হয়। তবে মেঘলা মেঘলা ভাব, তারপরেও অনেক গরম। এদিকে শাশুড়ি আম্মার শাড়িও প্রায় শুকিয়ে গেছে। আম্মা খাওয়া হয়নি? হ্যাঁ। এখনো খাওয়া হয়নি? না, একটু ফ্যান কমা দাও। আচ্ছা, ফ্যান বন্ধ করে দিছি, সমস্যা নাই। কিছু লাগবে? কিছু লাগবে না, আচ্ছা ঠিক আছে, মেলা ফ্যান কমা। আপনি খাওয়ার প্লেট রেখে দেন, আমি নিয়ে যাবনি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, ক্যামেরাটা বন্ধ ছিল, অনেকক্ষণ পর ক্যামেরাটা ওপেন করলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা খাসিটাকে বারান্দায় তুলে ফেলেছি, সে রাতে এখানেই থাকবে। শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমি এর মধ্যে আর ভিডিও করব না। একবারে ঈদের দিন ভোরবেলা যে উঠবো, আমি 3টার দিকে বা 4টায় যাই উঠি রাত, ওই সময় থেকে আমি ভিডিও শুরু করব। আর আমি এর মধ্যে এখানে একে প্রয়োজনীয় খাবার দাবার দিয়ে দিব সব কিছু রাতের বেলা, যাতে ওর খাওয়া দাওয়ায় কোনো প্রবলেম না হয়। তো যাই হোক, এখন যে দৃশ্য দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোর 4টা বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি ভোর 4টা, অ্যালার্ম দেওয়া ছিল। সকালবেলায় আমি যেটা করব, মিষ্টি জাতীয় খাবারটা তৈরি করে নিব। এপাশে পানি গরম তুলে দিয়েছি।
দুধের ভেতরে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দুধটা যেহেতু আগের দিনই আমি ভালো করে জাল দিয়ে রেখেছি, অতএব আজকে অতিরিক্ত জাল না করলেও চলবে। এখানে শুধু আমি একটু গুঁড়া দুধ মিশিয়ে দিব আর কি, তাহলে ঘন দুধ আরও ঘন হয়ে যাবে। আর এদিকে অলরেডি মানে চারিদিকে পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। অফ ক্যামেরায় আরও অনেক কাজ করে রেখেছি, যে পোলাওর চাউল ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি, রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। যেহেতু কুরবানির ঈদ, কুরবানি হতে হতে অনেক দেরি আছে এখনও। এতক্ষণ কি সবাই না খেয়ে থাকবে? মিষ্টি জাতীয় খাবার রান্না করব এবং মুরগির মাংস রান্না করব, তার সাথে সাথে আমি পোলাওটা রান্না করে রাখবো। কুরবানির মাংস খেতে খেতে তো বিকেল হয়ে যাবে, তো সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবারের জন্য আমি রান্নাটা কমপ্লিট করে রাখবো, যাতে অন্যদের খাবারের কোনো সমস্যা না হয়। এখন আমি লাচ্চা সিমাইগুলোকে একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো ঈদের নামাজটা অনেক সকালবেলা হবে, সেই জন্য দৌড় দিয়ে চলে গেলাম ছোট ছেলেকে ডাকার জন্য, কারণ ওকে রেডি করতে হবে, গোসল করাতে হবে। তো সেই জন্য ওকে ডাকবো এখন আমি। আবু, আবু ওঠো ওঠো, ঈদ মুবারক, ওঠো ওঠো ওঠো, নামাজে যেতে হবে। তোমার ছাগলটাকে দেখবা না কি অবস্থা? ঈদের দিন বাবা, ওঠো ওঠো, ঈদ মুবারক, ওঠো ওঠো। আরে বাবা, এক ডাকে উঠে গেছে বাবু, এই যে বাবু উঠে গেছে, ঈদ মুবারক। দৌড় দিয়ে চলে গেলাম শাশুড়ি আম্মার রুমে। আম্মা তো অনেক ভোরে উঠেছে, আম্মা এখন নামাজ পড়ছে বা হয়তো কোনো আমল করছে। আম্মা এখন খাবে না, একদম কোরবানি হওয়ার পরেই উনি খাবেন। তারপরে একটু দেখে গেলাম যদি কিছু লাগে। তো চলে আসলাম আবার এই দিকে রান্নাঘরে। হঠাৎ করে ছাগলের কথা মনে পড়লো, দৌড় দিয়ে এসে দেখি উনি তো একদম বাক্সের উপর উঠে বসে আছে। যাই হোক, ভাত ছিল আগেই দেওয়া ছিল, সেটা খায়নি, আমি আবার একটু সামনে দিলাম, তখন উনি খাচ্ছে। উনি আসলে একটু আদর বেশি চায় আর কি, আদর পেলে খায়। আমি ওকে বারান্দা থেকে বের করে আবার একটু বাইরে বেঁধে রাখলাম, যাতে ওর একটু ভালো লাগে। আর এই দিকে মেঘলা দিন ছিল, কিন্তু সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে, ভালো লাগলো আবহাওয়াটা। তো ছোট ছেলে গোসল করে নিয়েছে, বড় ছেলে গোসলে ঢুকে গেছে। ওরা যাওয়ার আগে আমি মিষ্টি জিনিস রান্না করে ফেলবো, কারণ নামাজে যাওয়ার আগে মিষ্টি জিনিস খেতে হয়। তো এদিকে আমি গুঁড়া দুধ মিশিয়ে দিলাম একটু বাটিতে, এবং এটা আমি ওই দুধের সাথে মিশিয়ে দিব যে দুধটা জাল দিচ্ছিলাম। গরম দুধে গুঁড়া দুধ দিলে অনেক সময় দলা পেকে যায়, সেই জন্য আমি আলাদা করে আগে এটাকে মিশ্রণ তৈরি করে নিলাম। এখন এই দুধটা জাল দিলে খেতে অনেক ভালো লাগবে। আর এই পাশে যে লাচ্চা তো আমি আগেই ভেজে নিয়েছি, তারপরে এখন এখান থেকে কিছু দুধ আমি আলাদা করে রাখবো, কারণ আমি দুই ধরনের লাচ্চা সেমাই তৈরি করব, তো এতগুলো দুধে একসাথে করব না। তো এখন এই লাচ্চা অর্ধেক আমি দুধে দিব এবং অর্ধেক দিয়ে আমি একটু চিনি দিয়ে ঝুরি লাচ্চা তৈরি করব আর কি। দুধ জাল দেওয়া কমপ্লিট, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন কিছুই না, এর ভেতরে আমি পরিমাণ মতো লাচ্চা দিয়ে দিব, তবে একটু নরম নরমই রাখবো, কারণ পরে কিছুক্ষণ পর লাচ্চাটা ঘন হয়ে আসবে। তো এইভাবেই আমি নরম রাখবো, যাতে লাচ্চাটা দুধ দুধ হলে কিন্তু খেতে বেশি মজা লাগে, আর পরিমাণে বেশি দিলে এটা পরে শুকিয়ে আসবে, খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখো, এই যে আমি লাচ্চা তৈরি করে ফেলেছি এবং ছোট ছোট করে বেড়েও নিয়েছি, যাতে আমার শাশুড়ি খেতে পারে এবং আমার বড় ছেলে এবং ছোট ছেলে খেয়ে নামাজ পড়তে যেতে পারে। এদিকে বাকি লাচ্চায় আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলাটা হালকাভাবে অন করে দিয়ে একটু নাড়াচাড়া করলেই এটা একটা মিষ্টি ঝুরি লাচ্চা হয়ে যায়, খেতে খুবই মজা লাগে, বাসার সবাই খুব পছন্দ করে। তো এটা অল্প করে করলাম, কারণ আসলে এই ধরনের মিষ্টি জাতীয় জিনিস সবাই অতিরিক্ত খেতে পারে না, অল্পই করলাম, কারণ কোরবানি শেষ হলে তো সবাই আবার মাংস খাওয়া নিয়ে বিজি হয়ে যাবে। এই যে ব্ল্যাক পাঞ্জাবি তোমার। ছোট ছেলেকে তার পছন্দের ব্ল্যাক পাঞ্জাবিটা বের করে দিয়েছি পরার জন্য, নতুন পাঞ্জাবি। আর এদিকে আমি টেবিলে সব কিছু বেড়ে দিয়েছি। ওয়াও, মাশাল্লাহ, ছেলেকে তো পাঞ্জাবি পরে অনেক কিউট লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো ছেলে অনেক খুশি, সে এখন ঈদের নামাজ পড়তে যাবে, তবে তার আগে সে মিষ্টি মুখ করে নিবে। টেবিলে এসে সে এত মিষ্টি দেখে খুব খুশি হয়ে গেছে, লাচ্চা পায়েস এগুলো তার খুবই পছন্দের খাবার। তো ছোট মানুষ, ও খেয়ে নিচ্ছে। বড় ছেলেকেও দিয়েছি অন্য রুমে, সে খাচ্ছে। বলেইছি ক্যামেরার সামনে আসতে সে খুব একটা পছন্দ করে না, কিন্তু সবসময় আমাকে সাপোর্ট করে। আমি অনেক কিছু এডিটিং বুঝি না, সেগুলো সে আমাকে বুঝিয়ে দেয়, আমার কাজ সব মোটামুটি যেগুলো আমি বুঝি না সেগুলো সে করে দেয়। এখন ছোট ছেলে জায়নামাজ নিয়েছে, বড় ছেলেও জায়নামাজ নিয়ে দুজন এখন যাবে নামাজ পড়তে। দুই ভাই একসাথে নামাজ পড়তে যাচ্ছে, আমার খুব ভালো লাগে। ওরা শুক্রবারেও একসাথে নামাজ পড়তে যায়।
ওরা যেহেতু খেয়ে দিয়ে নামাজ পড়তে চলে গেল, এখন আমি যেটা করব সেটা হচ্ছে রান্নাঘরে যে বাকি রান্নাগুলো করে নেব। বলেইছি কোরবানিটা হতে এখনও দেরি আছে, মাংস রেডি হতে হতে দুপুর পার হয়ে যাবে। তো সেই জন্য আমি মুরগির মাংস এখানে আগে রান্না করে নিব, তারপরে পোলাও রান্না করে নিব। মুরগির মাংসে আমি এখানে আদা রসুন বাটা, টক দই, তারপর হচ্ছে অন্যান্য যত মশলা আর কি দিতে হয় সব কিছু দিয়ে নিচ্ছি। যেমন হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে আমি পরিমাণ মতো লবণ দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, তারপরে একটু গরম মশলার গুঁড়াও আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু তেলও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু আস্ত গরম মশলাও দিব। সব কিছুই দিলে একটু ভালো লাগে আর কি। শুধু গরম মশলার গুঁড়া দিলেই যে আস্ত গরম মশলা দেওয়া যাবে না এমন কোনো কথা নেই। খুবই শর্টকাটে রান্না করব, সব কিছু দিয়ে মাখিয়ে চুখিয়ে একটুখানি পানি দিয়ে ঢেকে দিলাম। এই পানিতেই মুরগিটা কষাবো আমি। আর এদিকে গরম পানি তো হচ্ছেই, পোলাওর চাউলও ধুয়ে রেখেছি। আর এরই মধ্যে আমি ঘর গোছাতে চলে আসলাম, কারণ ঈদের দিন ওরা নামাজ পড়তে চলে গেছে। এর মধ্যে আমি সবগুলো ঘর গুছিয়ে নিব। তো প্রথমে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। বেডরুম গোছানো হয়ে গেলে আমি আবার একটু রান্না দেখব, আবার অন্য রুম গোছাবো। এইভাবে আস্তে আস্তে সবগুলো কাজ আমি কমপ্লিট করে ফেলবো। তো চলে আসলাম আবার রান্নাঘরে। এসে মুরগির মাংসটাকে একটু নেড়ে দিলাম, বলক এসে গেছে। নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে দিয়ে, গরম পানিটা এখনও বলক আসেনি, দৌড় দিয়ে চলে গেলাম বড় ছেলের রুমে। ওর রুমটাও অগোছালো হয়ে আছে, ওটাও গুছিয়ে নিলাম। তারপরে দৌড় দিয়ে চলে আসলাম আমি আমার কুরবানির খাসির কাছে। সে ভ্যা ভ্যা করছিল, একটু পানি দিলাম কিন্তু সে পানি খেলো না। এইদিকে দেখো বন্ধুরা, আমার ছোট্ট যে গলি উঠানটা আছে সেটাও নোংরা হয়ে আছে, কারণ ছাগল রেখেছিলাম। তারপরে বারান্দায় ছাগল রেখেছিলাম, সেখানে সে ভাত ফেলেছে, সেই জায়গাটাও নোংরা হয়ে আছে। বাহিরটা পুরা নোংরা হয়ে আছে, বালতি ফেলে দিয়েছে। তো এগুলো সব কিছু আমাকে পরিষ্কার করতে হবে, কারণ এই জায়গাতেই কুরবানি করা হবে এবং এখানেই আমি সুন্দর পলিথিন পেরে তারপরে মাংসটাকে প্রসেসিং করা হবে। যিনি কুরবানি করাবেন উনি অলরেডি ফোন দিয়েছিলেন, নামাজ শেষে উনি চলে আসবেন। তো আমি এরই মধ্যে এখন রান্নাটা কমপ্লিট করে নিব। এদিকে পানি বলক চলে এসেছে, আর এদিকে মাংসটাও আর কিছুক্ষণ জাল দিয়ে ভালো করে কষিয়ে নিব। এদিকে মাংস নাড়তে নাড়তেই গেটের আওয়াজ শুনে দেখলাম ওয়াও, আমার দুই ছেলে চলে এসেছে নামাজ শেষ করে। আমি অনেক খুশি এখন। ছোট ছেলে এখন দাদুর কাছে যাচ্ছে, দাদুকে ঈদ মুবারক জানানোর জন্য। দাদু, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। যাই হোক, শাশুড়ি আম্মা আমার ছেলেকে অনেক দোয়া করে দিল। সবাই আমরা ওনার কাছে দোয়া নিয়েছি। আসলে ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না, যতটুকু দেখানো যায় ততটুকুই আমি দেখালাম। আর আমি সব ভিডিওতেই বলি আমার শাশুড়ি খুব ভালো মানুষ, যদিও উনি অনেক বৃদ্ধ, প্রায় 98 বছর বয়স হবে। উনি নিজেও বলতে পারেন না, তবে যতটুকু শুনেছি 97-98 বছর বয়স হবে। উনি সারাদিন বাসায় আমাদের জন্য দোয়া করেন, নামাজ পড়েন, তারপরে হচ্ছে সারাদিন হয়তো কোরআন শরীফ, হাদিসি বই, বিভিন্ন ধরনের দোয়া দুরুদ উনি পড়েন। আমার খুব ভালো লাগে। বাড়িতে আমার যেন একটা বরকত থাকে, শান্তি থাকে উনি যতক্ষণ আমার বাসায় থাকে। তো দোয়া করো বন্ধুরা, এইভাবেই যেন আমি শাশুড়ির সেবা করতে পারি, যতটুকু দিন উনি বেঁচে থাকে আমার কাছেই যেন থাকতে পারে। তবে উনি মেয়ের কাছেও থাকে, শুধু আমার কাছেই থাকে না, বয়স হয়ে গেছে তো, কখনো মেয়ের কাছে কখনো আমার কাছেই উনি থাকেন। এদিকে মুরগির মাংসটা হয়ে গেছে, শাশুড়ি আম্মার রুমটা গোছানো হয়নি, ওনার ইবাদত কেবল শেষ হলো, আমি তারপরে ওনার ঘরটা গুছিয়ে দিব। এদিকে খাসি কিছুই খাচ্ছে না, সেই জন্য আম্মা উঠে এসে বলল, বৌমা তুমি একটু চাল আর ডাল মিশিয়ে দাও, তাহলে খাসি খাবে। আম্মা গ্রামের মানুষ তো হয়তো জানে। ওমা সত্যি সত্যি তো, সকাল থেকে সে কিছুই খাচ্ছিল না, চাল আর ডাল মিশিয়ে আমি দেওয়ার সাথে সাথেই খাসি খাওয়া শুরু করে দিল। এদিকে খাসির খাওয়া দেখে তো ছোট ছেলের কোনো খুশির সীমানা নাই, সে ওই পাশ থেকে চিল্লাচ্ছে। আসলে এই সময় আমি ওকে ভিডিওতে নেইনি, কারণ ও খালি গায়ে বাচ্চাদের ভিডিওতে আনতে হয় না। নামাজ পড়তে যে তার অনেক গরম লেগেছে, সে কিছুতেই জামা কাপড় পরছে না, সেই জন্য তাকে আমি নিলাম না ভিডিওতে। সে খুব খুশি, আর খাসি আসলেই সুন্দর করে এখন একটু খেয়ে নিল, খুব ভালো লাগলো। তো শাশুড়ি আম্মা বসে গেল ওকে খাওয়ানোর জন্য। উনি গ্রামের মানুষ তো, পশু পাখি একসময় খুব পেলেছে, তো উনি পশু পাখি খুব পছন্দ করে। উনারও একসময় ছাগল ছিল, গরু ছিল। এখন তো বাসায় আমাদের এখানে থাকে, মেয়ের কাছে থাকে। আর আমার শ্বশুর তো অনেক আগেই মারা গেছে, এখন আর ওনার সংসার তো ওইভাবে আর নেই। এখন আমার সংসারই ওনার সংসার, এবং উনি আমাকে খুব ভালোবাসে। তো চলে আসলাম আবার রান্নাঘরে।
কারণ আম্মা বলেছে সরিষার তেল নিয়ে আসো। আম্মা, এই যে সরিষার তেল, হ্যাঁ আমার হাতে ফাইট ঢালে দাও, এর কি করবেন আপনি? ওই শিঙে দেওয়া লাগে। শিঙে দিলে কি হয় আম্মা? আল্লাহর কাছে দোয়া আমরা চলে যেতেছে। ও। আল্লাহ আল্লাহ দেখ, দোয়া করে যাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আখেরাতে তোমার দেখা করবে সমস্ত করে। তো যাই হোক বন্ধুরা, খাসিটা একটু পরে কোরবানি হবে, তো এর মধ্যে আমি পোলাওটা একটু ঝটপট রান্না করে নিব, কারণ যিনি কোরবানি করবেন ওনাকে আমি আগেই খাইয়ে দিব একটু, কারণ দেখা যায় যে যখন খাসির কাজ করবে তখন তো উনি খাওয়া দাওয়া করতে পারবেন না। আর বড় ছেলেকেও আমি খাওয়া দাওয়া করিয়ে দিব, যাতে কোরবানির সময় ওদের কোনো কষ্ট না হয়, পেটটা ভরা থাকলে কাজটা ঠিক মতো করতে পারবে। তো তেল এবং ঘি দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা পোলাওর চাউল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। পোলাওতে আমরা আদা রসুন বাটা খাই, অনেকেই পছন্দ করে না, তবে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিলে কিন্তু পোলাওর মজাটা অনেক বেড়ে যায়। একটু লবণও দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। চুলার জালটা কমিয়ে দিয়ে আমি কিছু টিকটক ভিডিও এবং ইউটিউবের জন্য শর্টস তৈরি করব, তো তোমাদের চলো সেগুলো একটু দেখিয়ে দিই। চুলার জালটা কমিয়ে দিলাম যাতে পোলাও পুড়ে না যায়। আর এই যে দেখো আমার কি অবস্থা, ঘেমে একাকার অবস্থা। এখন আমি আবার একটু লিপস্টিক দিয়েছি, দাঁতে আবার লিপস্টিক ভরে গেছে, কী করব বলো। এখন আমাকে তো টিকটকের জন্য ইউটিউবের জন্য শর্টসও তৈরি করতে হবে, সেটাও করাটা জরুরি। এখন মোবাইলটা সামনে রেখে মোবাইলে আমি গানগুলো একটু সিলেক্ট করে নিব। আর মুরগির মাংসটা তো হয়েই গেছে, কিন্তু তারপরেও একটু নেড়ে চেড়ে ভিডিওটা বানাতে হবে, সেই জন্য ক্যামেরার পজিশনটা ঠিক করে নিলাম। তোমরা অনেক সময় আমাকে বলো, আপু তুমি সব কাজ এক হাতে কীভাবে করো? এই যে দেখো এভাবেই করে নেই। একটু ঘেমে গেছি, মুখটা একটু ঠিক করে নিলাম। আর টিকটকে বেশি সমস্যা হয় না, কারণ আমরা ফিল্টার দিয়ে দিই। ফিল্টার দেওয়ার পর চেহারাটা এমনিই সুন্দর হয়ে যায়। তো সব কিছু ঠিকঠাক রেডি করে নিলাম। এখন আমি টিকটকের জন্য ভিডিও তৈরি করব, ইউটিউবের জন্য শর্টস তৈরি করব। তো চলো কিছু কিছু সেই নমুনা তোমাদেরকে আমি দেখাই। অলরেডি আমার এগুলো পোস্ট করা হয়ে গেছে, তোমরা সম্ভবত দেখেছো। আর এটা যেহেতু পিছন ক্যামেরা দিয়ে করা, দেখো আমি কিন্তু ডান হাত দিয়েই কাজ করছি, কিন্তু টিকটকের ভিডিওগুলো যেগুলো আমি সামনের ক্যামেরা দিয়ে করি তখন ডান হাতকে বাম হাত মনে হয়। অনেকেই বোঝো না, তাই একটু বুঝিয়ে দিলাম। তো চলো একটু ভিডিওগুলো অল্প অল্প করে আমি তোমাদেরকে কেটে কেটে দেখিয়ে দিই। তো টুকটাক দু একটা ভিডিও কমপ্লিট করে ফেললাম। এখন আমি পোলাওতে দিয়ে দিব, পানি দিয়ে দিব, একটু দুধও দিয়ে দিব। তো এরই মধ্যেই হুজুর চলে এসেছে কোরবানি করার জন্য। তো এখন আমি পোলাওয়ে মেপে মেপে পানি এবং একটু দুধও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি হালকা আঁচে দিয়ে চলে যাব কোরবানি দেখার জন্য। ছোট ছেলে তো এখন থেকে কান্না শুরু করেছে, সে কিছুতেই খাসি কোরবানি করতে দিবে না। ছোট মানুষ বোঝে না, তো সেই জন্য কিছু করার নাই। তো বন্ধুরা, সে খুব কান্না করতেছে, তার খাসিটাকে কুরবানি করা হয়েছে। ছোট মানুষ, আবু কান্না করতে হয় না, কান্না করতে হয় না, এটা নিয়ম, আল্লাহ খুশি হবে, ঠিক আছে? জানো, হ্যাঁ তো জানে, আসলে একটু কি একটু কন্ট্রোল করতে পারতেছে না। আরে আবু কান্না করো না, কান্না করো না, কান্না করো। এটা নিয়ম বাবা, এটা করতেই হবে, ঠিক আছে? কান্না করতে হয় না, হ্যাঁ কান্না করো না। তুমি না আমার অনেক শক্ত বাবু, অনেক সব বোঝো, কান্না করতে বাবা। এটা নিয়ম, আমরা তো আবার কোরবানি করবো আবার সামনে বছর, এটা নিয়ম জানো। যদি খাসি আজকে কোরবানি না হতো কি করতে হতো তুমি কি জানো? আল্লাহ, তাহলে তো নিজের সন্তানকে কোরবানি দিয়ে দিতে হতো, জানো? আমি কি সেটা পারতাম? এই তো বুঝতে পেরেছ। ওরে আমার সোনা রে, কান্না করো না, ঠিক আছে? যাও, মন খারাপ করতে না, মন খারাপ করতে না বাবা। এদিকে মুরগির মাংস আমি একটু গরম পানিতে ঝোল দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিলাম যেন একটু ঝোল ঝোল হয়। আমার শাশুড়ি আসলে নরম মাংস পছন্দ করে, তো সেই জন্য আমি মাংসটা একটু নরম করেই রান্না করেছি। আর কুরবানির মাংস তো এই যে এখন কাটাকাটি শুরু হয়ে যাবে, তারপরে আমি সব কিছু ঠিকঠাক মতো ভাগ বন্টন করে তারপরে রান্নায় চলে যাব, কুরবানির রান্নায়।
ভিডিও করলে আর রান্না করলে সব কিছু দেরি হয়ে যায়। তারপরে আলহামদুলিল্লাহ ব্যাস আমার রান্না হয়ে গেছে। এখন আমি আমার বড় ছেলেকে, আমার শাশুড়িকে, যেহেতু কুরবানি হয়ে গেছে শাশুড়ি এখন খেয়ে নেবেন, তো বড় ছেলেকে খাবার দিব, তারপরে যিনি হচ্ছে মাংস কাটবে উনাকেও খেতে দিব। প্রথমেই শাশুড়ি আম্মাকে খাবার দিই, কারণ উনি কুরবানি হলেই খাবার খাবেন, যেহেতু কুরবানি হয়ে গেছে তাড়াতাড়ি করে উনাকে আমি খাবারটা দেই। বুড়া মানুষ, অনেকক্ষণ হলো উনি না খেয়ে আছেন। আম্মা শশা দিছি, লেবু দিছি কিন্তু, ইনশাআল্লাহ। আর এই যে পানি। আর কিছু লাগবে? কিছু লাগবে না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কোন আমাকে খান দিও। আপনার ছবি নেই নেই, আমি ওই যে প্লেটের খাবারের ইয়ে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ছোট ছেলেকে একটু খাবার দিই, ও তো অনেক কান্নাকাটি করেছে, একটু পরপরই সে কান্নাকাটি করছে। আব্বু মন ভালো হয়েছে? হয়নি? এই নাও খাও, মন খারাপ করতে হয় না। তারপরে কুরবানির মাংস কাটা হোক, তখন তোমাকে আবার মাংস দিয়ে দিবনি। আচ্ছা, আপাতত এগুলো খাও, মন খারাপ করো না বাবা। ফোন রাখো, ফোন নিয়ে খেতে হয় না। ফোন রাখো, রাখো আব্বু, ফোন রেখে দাও। হ্যাঁ, সুন্দর করে খেয়ে নাও। আচ্ছা, আমি অন্য কাজে করলাম, তুমি যেন আর কান্না করবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আম্মা আর কিছু লাগবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপর একটু মিষ্টি খাবেন? মিষ্টি আচ্ছা দিব। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এখন বেলা 11টা বাজে, আমি বড় ছেলেকে খাবার দিচ্ছি। ও খাবার খেয়ে মাংস কাটাকাটির কাজে হেল্প করার জন্য চলে যাবে। আর যিনি মাংস কাটবেন ওনাকেও আমি খাবার দিয়ে দিয়েছি, কিন্তু সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, আর সবাইকে ভিডিও করাও ঠিক না, সেই জন্য আমি ভিডিও করলাম না। আর এখন আমি আমার শাশুড়ির জন্য এখানে লাচ্চা নিয়ে যাচ্ছি। শাশুড়ি আম্মা খাবারের পর মিষ্টি খেতে খুব পছন্দ করে। আম্মা এই যে আপনার লাচ্চা, খায় না? যাক বন্ধুরা, সবার খাওয়া শেষ। এই এখন আর অন্য কোনো কাজ নেই, আমি চলে যাব এখন দেখতে কোরবানির মাংস কতটুকু কাটা হয়েছে, কি হয়েছে না হয়েছে। চলো এখন তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো বন্ধুরা, খাসির কাটাকাটির কাজ চলছে। আমার শাশুড়ি তো মহা খুশি, ছেলের বউ কোরবানি দিয়েছে। উনি তো খুশিতে বারান্দায় এসে বসে পড়েছে, কাটাকাটি দেখবে, সেই জন্য আমারও অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ কুরবানি দিয়েছি। বড় ছেলে এই মুহূর্তে কসাই, আর বিকেলবেলা হবে ডেলিভারি ম্যান। আহারে কষ্ট। তো যাই হোক বন্ধুরা, একটু দুষ্টামি করে টিকটক ভিডিও এবং শর্টস বানিয়ে নিলাম। আর এই যে দেখো হাড্ডি সহ মাংস, এবং পাতিলে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাংস। আর খাসিটা যেহেতু খুব একটা বড় ছিল না, তারপর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে যা হয়েছে। আমি এখন রান্নার জন্য মাংস নিয়ে নিয়েছি, রান্না করব এতটুকুই নিয়েছি। আর হচ্ছে অল্প একটু আমরা ফ্রিজে রাখার জন্য রেখেছি, যেহেতু মাংসের পরিমাণ খুবই কম। আমি চাচ্ছিলাম সবাইকে একটু বিলাতে আর কি, গরিব দুঃখীদের মাঝে। তো আমরা এতটুকু রেখে বাকি মোটামুটি বেশিরভাগ মাংসই আমি আমার পাশে আত্মীয় স্বজন যারা গরিব, যারা কোরবানি দিতে পারেনি তাদের মধ্যে দিয়েছি, এবং যারা নিঃস্ব আমার গেটে এসেছিল মাংস চাইতে তাদেরকেও আমি দেওয়ার চেষ্টা করেছি। তবে ওইগুলো আমি ভিডিও করিনি, কারণ আমার শাশুড়ি আম্মা বললো জিনিস দান করেছি, মানুষকে দিয়েছি, সেগুলো ভিডিও করলে তার কোনো মূল্যই থাকে না। তো সেই জন্য আমি ওগুলো ভিডিওতে দেখালাম না বন্ধুরা। যে মাংসটুকু দেখতে পাচ্ছ এতটুকুই আমরা খাওয়ার জন্য নিয়েছি, আর সামান্য কিছু ফ্রিজে রেখেছি যাতে অন্য কোনো একদিন আমরা একটু পরিবার সহ ভালোভাবে খেতে পারি। আর বাকি সব মাংস, যেহেতু খাসির মাংস পরিমাণে কম, সেহেতু আমি বাকি বেশিরভাগ মাংসই, মানে সবগুলো মাংসই আমি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছি। এবং ইচ্ছা আছে পরম করুণাময় আল্লাহর দোয়ায় যদি আমি আরও ভালো করতে পারি, তাহলে অবশ্যই সামনের বার একটা গরু কোরবানি দিব, যাতে আমি আরও বেশি করে মাংস দুস্থদের মধ্যে বিলিয়ে দিতে পারি। তবে খাসির মাথা এবং ঠ্যাং এগুলো আমি স্পেশালভাবে কেটে নিয়ে ফ্রিজে রেখেছি। এগুলোর আমি আলাদা করে স্পেশাল নিহারি এবং খাসির মাথা দিয়ে স্পেশাল রান্নার ভিডিও কিন্তু আমি পরবর্তীতে দিব।
আর এখন আমি খাসির মাংস রান্নাটা দেখাচ্ছি। এটা কোনো স্পেশাল রেসিপি কিছুই না, কুরবানিদের মাংসের কোনো স্পেশাল রেসিপি হয় না, সব কিছু একবারে দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু রান্না করলেই মাংসটা মজা হয়। তেলানিও করতে হয় না, তেমন কিছুই করতে হয় না। এটা হচ্ছে কুরবানির মাংস, আল্লাহর রহমত থাকে, বরকত থাকে, মাংসটা একদম টাটকা থাকে, অতএব তেমন কিছুরই প্রয়োজন হয় না। তো আমি এখানে নর্মালি আদা রসুন বাটা দিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু টক দই দিয়েছি যেহেতু টক দইটা বাসায় ছিল, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আস্ত গরম মশলা থেকে শুরু করে মাংস রান্নায় যা যা যাবতীয় যা যা লাগে মোটামুটি সব কিছুই আমি এর ভেতরে দিয়ে, একটু টমেটো দিলাম কারণ হচ্ছে টমেটোটা বাসায় ছিল, আর তেলও দিয়ে দিলাম। মোট কথা তেমন স্পেশাল আজকে রেসিপিও না, আমি তেমন কোনো রেসিপি শেয়ারও করছি না, জাস্ট কোরবানির মাংস। এখন আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব, কিন্তু দুঃখের বিষয় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো হাত দিয়ে মাখার সময়, আমি খেয়াল করিনি। আমি মনে করেছি ক্যামেরা চালু আছে, এইদিকে আমি যতক্ষণ মাখিয়েছি ততক্ষণ ক্যামেরাটা বন্ধ ছিল। অতএব কিছুই করার নাই বন্ধুরা, এই যে দেখো ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেল, তার মানে ভিডিওটা হয়নি, যতক্ষণ মাখিয়েছি ভিডিওটা হয়নি। তো কিছুই করার নাই বন্ধুরা, যেহেতু ভিডিওটা হয়নি, মাখানোর ভিডিওটা হয়নি, সেহেতু আমি একটা হাতার সাহায্যে মাখানো মাংসে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি জালটা ধরিয়ে দিব, কারণ মাংস থেকে অলরেডি পানি ছাড়বে। যখন বলক আসবে ওই মুহূর্তে আমি কিছু টিকটক ভিডিও করে নিব এবং ইউটিউবের জন্য শর্টসও তৈরি করে নিব। চলো সেগুলো তোমাদেরকে এখন আমি দেখাই। ভালো লাগবো কেমনে? সারাদিন তো খালি ভিডিও বানাও, এটা খুব ভালো লাগে। কেমন লাগলো ভিডিওটা? এইভাবে আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করে নিই। এই যে দেখো বন্ধুরা বলক এসে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে ভাবলাম আরেকটি ভিডিও তৈরি করি। তো এই মুহূর্তে গান সিলেক্ট করে নিচ্ছি কি কি ভিডিও তৈরি করা যায়। মাংসটা এভাবে আমি ঢেকে দিব, আবার খুলবো, নাড়াচাড়া দিব, এভাবেই মাংসটা হয়ে যাবে। আমরা সেই দিল দরজা খোলেন। দরজাটা খুলবো। আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার সময় নাই। তো অবশেষে বন্ধুরা কুরবানির মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি চুলার জালটা বন্ধ করিনি, তেল সুন্দর উঠে এসেছে। আর আমি বলেইছিলাম খাসির মাংস অনেক স্টাইলে রান্না করতে হয় যাতে খাসির এক্সট্রা গন্ধ না থাকে, অনেক কিছু নিয়মকানুন আছে। এর আগে আমার বিভিন্ন ভিডিওতে আমি কিন্তু রেসিপি দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তবে এটা যেহেতু কুরবানির মাংস আর টক দই দিয়ে আমি রান্না করেছি, কুরবানির মাংসে বললাম না আল্লাহর একটা রহমত থাকে, বরকত থাকে, কিছুই করতে হয় না, ব্যাস আমরা সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। দেখো আস্তে আস্তে জালে 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 মাংসটা হয়ে গেছে, তেমন কোনো কিছু করার প্রয়োজন হয় না এবং অসম্ভব টেস্ট হয়েছে, সিদ্ধও হয়ে গেছে। তা আমি এখন বিসমিল্লাহ করে প্রথম কুরবানির মাংস আমার শাশুড়িকে দিতে যাচ্ছি। আম্মা এই যে, আচ্ছা আপনি না পারলে অসুবিধা নাই, আমি খাবো না, তাও আপনি খান। পানি দিব? আর কিছু লাগলে আমাকে বলেন, খাওয়ার পরে কিন্তু দই আছে আম্মা, আপনাকে দই দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখনই দিব? আচ্ছা আম্মা দই এখনই খাবে মাংসের সাথে, তো নিয়ে যাচ্ছি আম্মার জন্য। আম্মা এই যে দই নিয়ে আসছি, আপনি কতটুকু দিব বলেন? অল্প কেন, আপনি আত্মা শান্তি করে খান। হ্যাঁ আর অল্প একটু দে, একটুখানি দিও, আবার রাতে খাইয়েননি, সমস্যা নেই, ঠিক আছে? আর খাবেন না? এইটুকি নিয়ে যাবো, দই নিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে। এখন আমি বড় ছেলেকে খাবার দিচ্ছি, বিকেল হয়ে গেছে, সেই সকালবেলাও খেয়ে তারপরে কাজ শুরু করেছিল, এখন বিকেল হয়ে গেছে, ক্ষুধা অবশ্যই লেগেছে। ও পোলাও খাবে দেখে আমি পোলাও দিয়ে দিচ্ছি, আর শাশুড়ি আমার সকালে পোলাও খেয়েছিল দেখে উনি ভাত দিয়ে খাবে দেখে আমি অলরেডি ভাত রান্না করে ওনাকে দিয়ে দিয়েছি। আর এখন এই যে সবাই খাওয়ার পর তাও অনেকগুলো মাংস বেঁচে গেছে, এগুলো দিয়ে আমাদের কালকের দিনও চলে যাবে, কোনো সমস্যা নাই। আর আমি এখানে কড়াইটা এভাবে কেন ধরে আছি? তোমাদেরকে মাংস দেখানোর জন্য না বন্ধুরা, তোমরা জানো ভিডিও করার পর আমাদেরকে থাম্বনেইল তৈরি করতে হয়, মানে প্রতিটা ভিডিওর পাশে যে তোমরা সুন্দর ছবিগুলো দেখো সেই ছবি দেখেই তো ক্লিক করা হয় ভিডিওতে। তো সেই ছবির জন্য আমি এখানে পোজ দিচ্ছি যাতে সুন্দর একটা ছবি তোলা হয়, কয়েকটা ছবি একসাথে করে আমি থাম্বনেইলটা তৈরি করব। সেই জন্য কিন্তু কড়াই ধরে এইভাবে ক্যামেরার সামনে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম।
সারাদিন কাজের চাপে আমিও কিন্তু ঠিকঠাক মতো কোনো কিছুই খাইনি, অল্প স্বল্প জাস্ট খেয়েছি, বেশি খেলে কাজ করা যায় না সেই জন্য। তো এখন আমি প্লেটে খাবার বেড়ে নিচ্ছি। তোমরা আবার বলো না এতগুলো খাবার আমি খাবো, 1 প্লেট ভাত আবার এতগুলো মাংস। না রে ভাই, এতগুলো আমি খাবো না। এটাও সুন্দর করে প্লেটে বাড়ছি, এখান থেকে আমি খাবো। কিছু ভাত আমি পরে তুলে রাখবো, কারণ এতগুলো তো আমি খেতে পারবো না। এটাও হচ্ছে ছবি তোলার জন্য। এই প্লেটের এই ভাত মাখা হাতে ধরা ছবিটাও কিন্তু তোমরা আমার ভিডিওর পাশে দেখতে পাবে। ক্যামেরার সামনে ঠিকঠাক মতো প্লেটটা ধরে রাখছি যাতে ছবিটা সুন্দর আসে। আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।